আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবর মতো আবারও হাজির হলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অনুসন্ধানী বই, বিজ্ঞান, অষ্টম শ্রেণী। এখন তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি আবার। অলরেডি এই অধ্যায়ের উপর আমার ভিডিও আপলোড হয়েছে। এই অধ্যায়টার গভীরতা এতটাই বড় যে এখানে পার্ট আকারে ভিডিও তৈরি করতে হচ্ছে, যে একবারে পুরো অধ্যায়টা কভার করব এরকম সুযোগে হচ্ছে না। এই কারণে পার্ট পার্ট করে আমি কি ভিডিও আপলোড করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এর আগের যে ভিডিওটা ছিল ওইখানে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম বা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম ছিল ওইটা দেখানো হয়েছে। আজকে আমরা যে দুইটা বিষয় দেখাবো, একটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম এবং আয়ন সৃষ্টি, এবং এই টপিক দুটির মাধ্যমে আজকে আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে জার্নি এটা আজকে এখানে শেষ করব। এর দ্বারা উপর আর ভিডিও তেমন বানাবো না। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার বা জানতে হবে সেটি হলো মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের ধর্ম। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এর আগের ভিডিওগুলো যারা দেখেছো বা এই অধ্যায়ের উপরে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা মোটামুটি খুব ভালোভাবে বুঝছো যে ইলেকট্রন বিন্যাসটা কি। এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো যে ধর্ম, মৌলের ধর্ম। এখন এই ধর্মের মধ্যে বিস্তারিত কিছু আলোচনা আছে, কিন্তু তোমাদের বইয়ে এই টপিকটা খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছে, যার কারণে আমি চাচ্ছি না যে বিস্তারিত ভাবে তোমাদের এখন আলোচনা করতে। কারণ উপরে ক্লাস উঠলে এই টপিকটা তোমরা বিস্তারিত এইভাবে পড়বে। তাও যদি তোমাদের কারো কাছে মনে হয় যে না স্যার আমি বিস্তারিত জানতে চাই, হ্যাঁ, তাহলে আমি বলবো যে তুমি কষ্ট করে একটু আমার নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের উপরে যে ভিডিওটা তৈরি করছি ওইখানে একটু দেখো, তাহলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং অষ্টম শ্রেণীর জন্য এখানে যতটুকু দিছে ততটুকু আলোচনা করব। তবে একটা জিনিস আছে যে এই টপিকটার মধ্যে তোমাদের শেষে একটা লাইন আছে যে অষ্টক পূরণ বা নিষ্ক্রিয় গ্যাস এই সম্পর্কে। এই টপিকটা একটু বুঝার বিষয় আছে, বা এই টপিকটা নিয়ে কি আমি হালকা একটু আলোচনা করব। তো আমি শুরু করি। এটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা অষ্টক পূরণের কথা বলতে পারি। নিষ্ক্রিয় গ্যাস বা অষ্টক পূরণ, এই টপিকটা নিয়ে আমরা কি একটু আলোচনা করব। আমরা এই টপিকটা শুরুতে আমরা ক্লোরিন গ্যাসটা নিয়ে আলোচনা করতেছি। ক্লোরিন, যারা ইলেকট্রন বিন্যাসটা বুঝতেছে না তারা আমার এই অধ্যায়ের উপরে এর আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখবা, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই বুঝবা। এখন আমি এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। এখানে গেল 10টি 3s2 3p5, এই গেল কি আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন এই ক্লোরিনের এই ইলেকট্রন বিন্যাসটা আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে কিরকম, তাহলে আমি লিখলাম ক্লোরিন, এ আমার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, সর্বশেষ তৃতীয় কক্ষপথ। এবার আমরা একটু দেখি যে আমার প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? দুইটি। তাহলে আমি লিখি প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুইটি। আর পরবর্তীতে আমাদের দ্বিতীয় কক্ষপথ, এর ইলেকট্রন সংখ্যা কয়টি? আটটি। 6 আর 2 8। তাহলে আমরা এখানে লিখবো 8টি।
এবং তৃতীয় কক্ষপথ, এখানে ইলেকট্রন সংখ্যা 60টি। তাহলে 2 4 6 1। এই মোট আমার কয়টি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বা কক্ষপথ। এবার আমরা যদি একটু দেখি বা এই চিত্রটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে ক্লোরিন গ্যাসে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 60টি। ইলেকট্রন সংখ্যা কয়টি স্যার? 60টি। ক্লোরিন এখন চাইলে কোনো মৌলের সাথে, কোনো যৌগের সাথে, কোনো পরমাণুর সাথে কি করতে পারে? বিক্রিয়া ঘটাতে পারে। এই ক্লোরিন চাইলে এখন, যেহেতু তার শেষ কক্ষপথের সংখ্যা কয়টি? 60টি, সে চাইলে এখন কি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বিক্রিয়া কি করতে পারবে? অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, কোনো মৌল, কোনো পরমাণুই চায় না বা কোনো মৌল চায় না যে সে কি বিক্রিয়া অংশগ্রহণ করুক, কারোর সাথে বিক্রিয়া অংশ নেই। এটা কি কখনোই চায় না। সবাই চায় যে সে নিষ্ক্রিয় হয়ে যায়, অষ্টক পূরণ করুক অথবা নিষ্ক্রিয় হয়ে যায় বা নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হোক। যখন নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে কোনো মৌল, তখন সেটি আর কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, আর কারোর সাথে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তখন তাকে আমরা কি বলতে পারি? নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, যেটাই বলি কি আমরা আখ্যায়িত করতে পারি। এবং প্রতিটা মৌলের একটা প্রবণতা থাকে যে কি সে নিষ্ক্রিয় মৌলতে কি হবে? পরিণত হবে। এবার তাহলে আসি যে নিষ্ক্রিয় মৌল হতে যে পরিণত হতে চায় বা নিষ্ক্রিয় মৌলতে প্রতিটা মৌলই চায় যে পরিণত হবে, এর জন্য কি কি শর্ত আছে? যে নিষ্ক্রিয় মৌল যে হব, কি কি শর্তে আমি নিষ্ক্রিয় মৌল হতে পারবো? নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য অষ্টক পূরণ করতে হবে। এবং সহজে যদি আমি বলতে চাই, তাহলে এই শেষ কক্ষপথে তার অষ্টক কি করতে হবে? পূরণ করতে হবে, অথবা 8টা ইলেকট্রন থাকতে হবে। দেখো এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। ও যদি কারো থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, অ্যাকচুয়ালি এখানে একটু বুঝে বলে নেই, কোন মৌল যদি চায় বা তার জায়গা থাকে, সে চাইলে কিন্তু অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারবে। এটা একটু তোমাদের জানার বিষয়, আমি জানি অনেকেই সব জানো, তাও আমি বলে দিলাম যে কোনো মৌল কিন্তু চাইলে সে কি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারবে। চাইলে, যেমন ক্লোরিন এখান থেকে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে যেহেতু জায়গা আছে, দেখো আমরা এর আগের ক্লাসে বলছিলাম আমার 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 18টি, কিন্তু এখানে রয়েছে মাত্র 17টি। তাহলে আরো 11টি ইলেকট্রন যদি ক্লোরিন চায় কোন মৌল থেকে গ্রহণ করতে পারবে। এবং কোন মৌল যদি ক্লোরিনের ইলেকট্রন দেয় এবং ক্লোরিন যদি ওই মৌল থেকে ইলেকট্রন নেয়, তাহলে কিন্তু আরো 11টি গ্রহণ করতে পারবে। তো ক্লোরিন চাবে যে 11টি গ্রহণ করবে না, কারণ 11টি গ্রহণ করা কি সম্ভব না। সেই ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার অষ্টকটা পূরণ হয়ে যায়, প্লাস সে কি একটা নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়ে যায়। তো ক্লোরিন চাবে এমন কোন একটা মৌল যার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে। এখন এখানে একটা কথা আছে যে ক্লোরিন চাবে তো ইলেকট্রন গ্রহণ করতে, কারণ এখানে ক্লোরিনের কি আছে? স্বার্থ আছে। ক্লোরিনের স্বার্থ কি? ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে, ও অষ্টক পূরণ হয়ে যাবে, এটা কি স্বার্থ। এখন অন্য একটা মৌল ক্লোরিনের যে একটা ইলেকট্রন দিবে, ওই মৌলেরও তো অবশ্যই কি করতে হবে? এখানে স্বার্থ থাকতে হবে। যদি ওই মৌলের এখানে কোনো বেনিফিট না থাকে, কোনো রিজন না থাকে, কোনো কারণ না থাকে, শুধু শুধুই কখনো কি ক্লোরিনের একটা মৌল সে দিবে না। স্বাভাবিকভাবে বলে দেই যে ক্লোরিন এখান থেকে কিন্তু চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। অলরেডি ওর আছে 7টা, ও চাইলে কিন্তু একটা দিয়ে 6টা শেষ কক্ষপথে বানাইতে পারে। ক্লোরিন এটা চাইলে কি বানাইতে পারে, কিন্তু ক্লোরিন কি এটা করবে? না, ক্লোরিন এটা করবে না। কারণ কি? এতে ক্লোরিনের ক্ষতি হবে। কিভাবে ক্ষতি? কারণ ক্লোরিন যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, সেক্ষেত্রে তার 6টা হয়ে যাবে, সে অষ্টক পূরণ করতে পারবে না। কিন্তু ও যদি আর একটা কোনোভাবে গ্রহণ করতে পারে, তাহলে তার অষ্টকটা পূরণ হয়ে গেল। এখানে কি বেনিফিটটা কার? ক্লোরিনের। এই একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের এমন একটা মৌল খুঁজে বের করতে হবে যে মৌলটা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করবে। অবশ্যই তার কি থাকবে? বেনিফিট থাকবে, দেখি সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো এই ক্ষেত্রে আমরা সোডিয়ামের কথা নিয়ে আলোচনা করতে পারি। সোডিয়াম Na,
সোডিয়াম কত নাম্বার মৌল? 11। কত? 11 নাম্বার মৌল। আমরা একটু মৌলগুলো গুনি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। এই কত গেল? 11 নাম্বার মৌল কি? সোডিয়াম। এখন সোডিয়ামে যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে 1s2 2s2 2p6। দেখো এই পর্যন্ত 10টা হয়ে গেছে, এটা আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম। এখন কি হবে? 3s কত হবে এখানে বলেন তো? 1 হবে। 3s1। তাহলে আমার প্রথম কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 8টি। তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। এখন এই সোডিয়ামের যদি আমরা কি দেখতে চাই, ইলেকট্রন বিন্যাস একটু এভাবে দেখি। সোডিয়াম একটু নিচে লিখি, সোডিয়াম, এবং এটা কত? 11। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, যেহেতু আমাদের জায়গা একটু সংকট, এটা হলো কি তৃতীয় কক্ষপথ। এই গেল কি আমার সোডিয়ামের কক্ষপথ। এবার প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? দেখো প্রথম কক্ষপথে যে 1 মানে প্রথম কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। বসাও 2। দেখো এটা দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 8টি। আচ্ছা, তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। তাহলে বসো এখানে 1। ও কিন্তু ওর সাথে জয়েন হবে এবার। তাহলে এখানে একটু খেয়াল করো যে সোডিয়াম ক্লোরিনের সাথে, এখন সোডিয়াম, আচ্ছা এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, এত বড় না, অনেক বড় হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যাইতেছে। অ্যাকচুয়ালি এত বড় হয় না কখনো ইলেকট্রন, ছোট বড়। আচ্ছা, সোডিয়াম যদি কোনোভাবে একটা ইলেকট্রন, দেখো ওর শেষ কক্ষপথে, এখন শেষ কক্ষপথ কেন 3 হলো? কারণ এরপর আর কোনো কক্ষপথ নাই। এবার যদি ধরো 3 নাম্বার কক্ষপথ নাই, শুধু কত আছে? 2 নাম্বার কক্ষপথ আছে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তখন শেষ কক্ষপথ কিন্তু 2 নাম্বার হইতো। খেয়াল রাখতে হবে যে যে কক্ষপথের আর পরে আর কোনো কক্ষপথ নাই, ওইটাই মূলত আমার কি কক্ষপথ? শেষ কক্ষপথ হিসেবে বিবেচনা করা হবে। সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি, এই যে 1টি। এখন সোডিয়াম যদি এই ইলেকট্রনটা, দেখো সোডিয়ামের অষ্টক পূরণ করার জন্য, সোডিয়ামের অষ্টক পূরণ করার জন্য ওর ইলেকট্রন প্রয়োজন কয়টি? আর 60টি। এখন কোন মৌল কারো থেকে 60টি ইলেকট্রন গ্রহণ কখনই কি করতে পারবে না, এটা মানে অনেক টাফ, বা 60টি ইলেকট্রন কেউ কারো দিয়ে দিবে না, মানে এটা গ্রহণ করা কি অনেক, মাইক্রোফোনটা একটু উপরে রাখি, এটা কি গ্রহণ করা কি অত্যন্ত কঠিন। যার ফলে এখানে সোডিয়াম কিন্তু কি 60টা ইলেকট্রন কখনই গ্রহণ করতে পারবে না। সোডিয়াম কি পারবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে। সোডিয়াম যদি দেখো 60টা ইলেকট্রন গ্রহণ করার থেকে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে এই 3 নাম্বার কক্ষপথ কিন্তু আর থাকবে না। কারণ তোমার একটা কক্ষপথ তুমি রাখবা, যেমন আমি এখানে তো 4 নাম্বার কক্ষপথ চাইলে দিতে পারতাম, কিন্তু কেন দেই না? কারণ আমার তো 4 নাম্বার কক্ষপথ ইলেকট্রন আমি রাখতে পারবো না। তাহলে যেখানে আমি ইলেকট্রন রাখতে পারবো না, ওইখানে তো আমি শুধু শুধু কক্ষপথ আইনা লাভ নেই। বিষয়টা এরকম না? তো যদি এই ইলেকট্রনটা না থাকে, তো সেই ক্ষেত্রে তো আমার তৃতীয় কক্ষপথ কোনো দরকার নেই, কারণ এই একটা ইলেকট্রনের জন্য তো আমরা তৃতীয় কক্ষপথটা আনছি। কারণ এই একটা ইলেকট্রন যদি আমরা ত্যাগ করে দিই, বা এই একটা ইলেকট্রন না থাকে, তখন এই কক্ষপথ থাকবে না, তখন সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথ হবে 2 নাম্বার কক্ষপথ। এবং 2 নাম্বার কক্ষপথ কিন্তু অলরেডি অষ্টক পূরণ হয়ে আছে, অর্থাৎ 2 নাম্বার কক্ষপথ অলরেডি 8টা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম কিন্তু নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে। এই জন্য সোডিয়াম চাই কি একটা ইলেকট্রন ত্যাগ করে দিই, সোডিয়ামও চায় যে একটা ইলেকট্রন কি করে দিব? সে ত্যাগ করে দিবে। এখন ক্লোরিনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন দরকার, এবং সোডিয়ামও চাবে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে। ক্লোরিন গ্রহণ করতে যাবে, সোডিয়াম ত্যাগ করতে যাবে। সেই ক্ষেত্রে
ধরো এই একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করলো, এখানে কি একটা ইলেকট্রন গ্রহণ করলো, আমি ক্রস দিয়ে বুঝাইছি একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করছে, এখানে আমি এই জন্য ক্রস দিছি যে বোঝা যাতে যায় সহজে। এবং সেই ক্ষেত্রে সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। ত্যাগ করার পর সোডিয়ামের 3 নাম্বার কক্ষপথ আর থাকবে না। তখন সোডিয়ামের শেষ কক্ষপথ কোনটাই, যে এইটা 2 নাম্বার কক্ষপথই সোডিয়ামের ক্ষেত্রে তখন শেষ কক্ষপথ। এখন তোমরা একটু খেয়াল করো, 2 নাম্বার কক্ষপথ কিন্তু অলরেডি কি অষ্টক পূরণ হয়ে আছে, এবং ক্লোরিনেরও কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু দুজনই তার ফায়দা নিছে, দুজনই উপকৃত হয়েছে। এই ক্ষেত্রে একটা যৌগ তৈরি করবে, সেটা কি NaCl, হুইচ ইজ সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা কি বলি খাবার লবণ। হ্যাঁ, এটাকে আমরা কি সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা খাবার লবণ হিসেবে গ্রহণ করি। এবং সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আছে, যে সোডিয়াম তখন ধনাত্মক আয়ন হয়ে যাবে এবং ক্লোরিন তখন কি ঋণাত্মক আয়ন হয়ে যাবে। এই যে আয়ন সৃষ্টি, এই টপিকটা এখান থেকে শুরু করি আমরা, তাহলে আরো সোজা যাবে। এই যে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়ে যাবে। ধনাত্মক আয়নরে ক্যাটায়ন, ঋণাত্মক আয়নরে অ্যানায়ন বলতে পারি। এখন কেন এটা ক্যাটায়ন বা ক্যানায়নের, এটা বিজ্ঞানীর নাম দিছে, যাই হোক, কিন্তু কেন ধনাত্মক কেন ঋণাত্মক হয়েছে এটা আমরা আলোচনা করি। একটু খেয়াল করো, আমরা জানি কোন পরমাণুর, আমরা জানি যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যায় তার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তার মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যাও 11, এই যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যাও কত 11। এখন সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, মানে পরে দিয়া দিছে, তখন সোডিয়ামের প্রোটন সংখ্যা কত হবে 11 এবং ইলেকট্রন সংখ্যা কত 10। একটু খেয়াল করো, প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যা কত 10। তার মানে সোডিয়ামের প্রোটন আমরা জানি কি ধনাত্মক আয়ন আর ইলেকট্রন ঋণাত্মক আয়ন। এই ক্ষেত্রে ধনাত্মক আয়ন বেশি, যার ফলে সোডিয়াম ক্যাটায়ন। একটু দেখো, ধনাত্মক আয়ন বেশি এই জন্য ক্যাটায়ন। এবং ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 18। যার ফলে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি, এই জন্য ওকে অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে আহিত হয়েছে। এটা এইভাবে কি করে আয়ন সৃষ্টি করে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করাতে ওর প্রোটন সংখ্যা বেশি, সেজন্য সে প্লাস আয়ন। এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ প্রোটনের তুলনায় তার ইলেকট্রন সংখ্যা বেশি, সে এই কারণে সে কি অ্যানায়ন বা ঋণাত্মক আধানে আহিত হয়েছে। আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পেরেছো। এই জিনিসটা মুছে দেই, একটু আরেকটা বিষয় দেখাই। তোমাদের বইতে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এরকম যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলের টপিক আসলে এইটাই, যে প্রত্যেকটা মৌলই চায় যে অষ্টক পূরণ করতে, এবং অষ্টক পূরণ করলে সে নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো বিক্রিয়ার অংশগ্রহণ করে না। সেক্ষেত্রে এই কারণেই কি মূলত সবাই চায় কি অষ্টক পূরণ হয়ে স্বাধীন একটা মৌলে পরিণত হতে। তোমাদের বইতে সোডিয়াম ফ্লোরাইডের একটা ব্যাখ্যা দেখানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখি সোডিয়াম একটা ইলেকট্রন কি করলো ত্যাগ করে দিল, অর্থাৎ সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন বুঝাইলো এখানে, যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম প্লাস হয়ে গেছে, একটা ইলেকট্রন বের করে দিচ্ছে, মানে যোগ করলেই তো আমরা পাই। এখানে দেখো সোডিয়াম প্লাস, এটার সাথে যদি একটা ইলেকট্রন যোগ করি তাহলে তো আমরা কি পাই সোডিয়াম পাই। আবার ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ফ্লোরিন কিন্তু আবার কি করছে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে ফ্লোরিন কি হয়েছে F মাইনাস। এখানে কি বুঝাইছে, কিভাবে লিখলাম আমরা, সোডিয়াম, সোডিয়াম থেকে আমরা এইটা পাই, দেখো সোডিয়াম প্লাস অর্থাৎ একটা ইলেকট্রন কম, এখানে সাথে যে একটা ইলেকট্রন যোগ করি মানে এটা ইকুয়ালস টু এইটা, এরকমই। আবার এই ক্ষেত্রে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়ে যায় F মাইনাস। তো এবার আমরা কি লিখবো সোডিয়াম ফ্লোরাইড, তাহলে লিখলাম সোডিয়াম প্লাস ফ্লোরিন। এবার আমরা কি পাই
বলেন তো স্যার যে সোডিয়াম প্লাস এফ মাইনাস, আবার বা সোডিয়াম ফ্লোরাইড ইজ NaF, এটাকে আমরা কি বলি সোডিয়াম ফ্লোরাইড। এভাবে মূলত আয়ন সৃষ্টি করে এবং একটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে কি তারা এক একটা ভিন্ন ভিন্ন আয়নে আহিত হয়। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, পাশাপাশি আমাদের তৃতীয় অধ্যায়টাও শেষ। আমরা ভালোভাবে বুঝে গেছি আশা করি। এরপরে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।